এপিসোডের প্রথমে আমরা জেরিমকে দেখতে পাই। জেরিম তো এখানে রসুনের পেস্ট বানাচ্ছিল আর ও তো জোরে জোরে কান্না করছিল। তখন ওর মা তো জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, তুমি তো কখনোই এরকম কান্না করনি। তখন ও তো বলে কিছুই হয়নি, আমি আসলে এই পেস্টটা বানাচ্ছি তো তাই চোখ দিয়ে পানি বের হচ্ছে। আর তখনই ওখানে তো ওর বোন চলে আসে আর তার সাথে ওই ডক্টর ছেলেটাও থাকে। তখন ওরা তো ওদের দুজনে একসাথে দেখে একেবারে অবাক হয়ে যায়। ওরা তো জিজ্ঞেস করতে থাকে যে তোমরা এক হলে কিভাবে। তখন ওর বোন তো বলতে থাকে যে আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, যেটা ক্লিয়ার হয়ে গিয়েছে, আর ও খুবই ভালো একটা ছেলে। তখন ওর মা তো বলে আমি আগে থেকেই জানতাম ছেলেটা খুব ভালো হবে। তখন ওর ওই মোটু বোন তো ওকে মারতে যায়। তখন ও তো বলে যে আমার ভালোবাসার জন্য আমি মার খেতেও রাজি আছি। আর এই কথাটা শুনে ওরা সবাই তো অনেক খুশি হয় আর ওর বোনও খুশি হয়। তখন ওর মুখের মধ্যে কতগুলো খাবার দিয়ে দেয় আর বলে আমাদের ফ্যামিলিতে তোমার ওয়েলকাম, আর আমার বোনকেই কখনো কষ্ট দেওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু আগের মতো আমার হাতে আবার মার খাবে। এরপর আমরা জেরিমকে দেখতে পাই। জেরিম তো কিছু একটা ভাবছিল, ওর মন অনেক খারাপ ছিল। ও মনে মনে ভাবছিল যে ডুহংয়ের দেয়া এই অফারটাকে ও অ্যাকসেপ্ট করে নেবে। ওর তো ডুহংয়ের সাথে চলে যাওয়াটাই বেটার হবে, ওর জন্য কখনোই জামিন ঠিক ছেলে নয়। এগুলো ভাবছিল আর ও তো চামিনেরই ছবি আঁকছিল। ও মনে মনে ভাবছিল যে ও চামিনকে কতটা ভালোবাসে। আর এরপর ওর তো ওর বাবার কথাও মনে পড়ে। চামিন ওর জন্য ঠিক ছেলে নয়, ওর বাবার জন্যই ওকে ওখানে যেতে হয়েছে। এরপর আমরা ওই ছেলেটাকে দেখতে পাই। সে তো চামিনের কাছে আসে আর গিয়ে বলে খাবার জন্য তোমাকে সবাই ডাকছে। আর ও তো দেখতে পায় চামিনের মনটা একটু খারাপ আছে। আর এরপর জিজ্ঞেস করে তোমার কি কিছু হয়েছে কিনা। তখন জেরিম তো বলে আমার কিছুই হয়নি, আমি 10 মিনিটের মধ্যেই বাইরে আসছি। আর এরপর জেরিম তো ওকে জিজ্ঞেস করে যে তোমাদের তো ঝগড়া হয়েছিল, তাহলে তোমাদের আবার প্যাচআপ হলো কিভাবে। তখন ছেলেটা তো বলে আমি তোমার বোনকে অনেক ভালোবাসি আর আমি জানতাম আমার ভালোবাসা জয়ী হবেই, এই জন্য আমার কিছু টাকা গেছে আর তোমার বোনের কাছে আমার মারও খেতে হয়েছে। এতে করে আমার কোনো কষ্ট নেই, কেননা আমি আমার ভালোবাসা পেয়েছি। ও তো ওর বোনের থেকে মার খাওয়ার ওই কথাটা মনে করতে থাকে আর বলতে থাকে তোমার বোন ভীষণ ডেঞ্জারাস, তোমাদের কিছু হলে আমাদের ছাড়বে না। আর এগুলো এখন বাদ দাও, তাড়াতাড়ি বাইরে চলো, খাবার জন্য সবাই তোমার অপেক্ষা করছে। ও তো বলে ঠিক আছে তুমি চলে যাও, আমি চলে আসছি। এরপর ছেলেটি তো বলে যে তুমি মন খারাপ করো না, জীবনে যাই হয়ে যাক না কেন নিজের আত্মবিশ্বাসটা সবসময় অটুট রাখবে, তাহলে দেখবে সব কিছুই ঠিক হয়ে যাবে। এটা বলে ছেলেটা তো ওখান থেকে চলে যায়। এরপর আমরা ডানার বাবাকে দেখতে পাই। সে তো মহা খুশি, সে খাবার খাচ্ছিল আর তখনই সেখানে ডানা চলে আসে। ডানার মন তো অনেক খারাপ থাকে। ডানার বাবা বলে তোমার কি হয়েছে। তখন ও তো বলতে থাকে যে আমার মনটা ভীষণ খারাপ। আর এটা বলতে বলতে ও তো একেবারে কান্নায় করে ফেলে। ও ওর বাবার কাছে চলে যায় আর গিয়ে বাবাকে জড়িয়ে ধরে, বলে যে আমার মন অনেক খারাপ, আমি আসলে একজনকে ভালোবাসতাম আর সে হচ্ছে চামিন, কিন্তু ও তো আমার ভালোবাসাটা কখনো অ্যাকসেপ্ট করেনি, ও কখনোই আমাকে ভালোবাসেনি। তাই আমি চাই এই বিয়েটা আর না করতে। আমি এমন একজনকে চাই যে কিনা আমাকে ভালোবাসে, আমার সৌন্দর্যকে সে পছন্দ করে, নাকি চামিনের মতো যে আমাকে সবসময় অবহেলা করে। ওর এই কান্না দেখে ওর বাবা তো অনেক রাগ হতে থাকে, বলে ও তোমাকে কষ্ট দিয়েছে, আমি ওকে কিছুতেই ছাড়বো না, তুমি আমাকে যেতে দাও, আমি চামিনের এখনই দেখে আসবো। ডানা তো বলে এগুলো কিছুই করার দরকার নেই, ও তো আমায় ভালোবাসে না, তাই ওকে কিছু বলে লাভ হবে না, আমি অন্য কাউকে খুঁজে নিব যে কিনা আমাকে অনেক বেশি ভালো রাখবে আর ভালোবাসবে। এরপর আমরা পরদিন সকালের ঘটনা দেখতে পাই। সবাই তো হ্যাভেনের সামনে এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু দরজা তো লক করা থাকে। ওরা বুঝতে পারে যে এটা বন্ধ আছে, ওরা বুঝতে পারে না কেন এটাকে বন্ধ করে রাখা হয়েছে। এরপর আমরা দেখি ওইখান থেকে তার সেক্রেটারি তো তাকে ফোন করে আর ওদেরকে বলা হয় তোমাদের সবাইকেই ছুটি দেওয়া হয়েছে, কিছুদিনের জন্য হ্যাভেন বন্ধ থাকবে, তাই তোমরা ইচ্ছা মতো ঘুরতে যেতে পারো। এটা শুনে অন্যান্য এমপ্লয়াররা তো অনেক বেশি খুশি হয়, কিন্তু এইটা শুনে জেরিম তো একেবারেই খুশি হয় না, ওর মন তো খারাপ হয়। ও বুঝতে পারে কোনো একটা ঝামেলা হয়ে গিয়েছে। তখন ওইখানকার সবাই তো খুশিতে চলে যায়
আর এরপর সেক্রেটারি জেরিমের কাছে যায়, গিয়ে বলে মন খারাপ করো না, সময় থাকতে চামিনীর সাথে কথা বলো আর নিজেদের মধ্যে সল্ট আউট করে নাও। আসলে অন্যান্য এমপ্লয়াররা ভাবছিল যে বিয়ের জন্য হয়তোবা এটা বন্ধ রাখা হয়েছে। এরপর আমরা দেখি ও তো একা একা দাঁড়িয়ে থাকে আর এগুলো ভাবতে থাকে যে নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে যার জন্যই এটা বন্ধ করে রাখা হয়েছে, আর জামিনেরও কোনো একটা প্রবলেম হতে পারে, আর ওর সেক্রেটারির কথা মতোই আমার ওইখানে যাওয়া উচিত। কিন্তু ও তো সাহস পাচ্ছিল না। ও অনেক সাহস করে ওর দরজায় যায় আর এরপর বাইরে থেকে নক করতে থাকে। এরপর আমরা দেখি জামিন তো দরজা খুলে। জেরিমকে দেখে ও চুপচাপ দাঁড়িয়ে থাকে আর বলে এখানে কেন এসেছো। ওর মুখে তো একটু চোট ছিল। সেটা থেকে জেরিম বলে যে তোমার কি হয়েছে। জেরিম তো জামিনের ওই ক্ষতটা দেখতে যায়, কিন্তু ও তো এটা দেখতে দেয় না আর বলে তুমি এখানে কেন এসেছো, কোনো স্পেশাল কথা বা ইম্পর্টেন্ট কথা আছে নাকি। জেরিম তো বলে তোমার সাথে আমার কথা আছে। এরপর আমরা দেখি ও তো ভিতরে যায়, কিন্তু ওর এই অকওয়ার্ড আচরণ দেখে ওর তো অনেক খারাপ লাগছিল। এরপর আমরা দেখি জেরিম তোকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে আর তুমি হ্যাভেন কেন বন্ধ রেখেছো। তখন ও তো বলে আমি এমনিতে এটা বন্ধ রেখেছি, সবাইকে ছুটি দিয়েছি, মাঝে মাঝে এমনটা করা উচিত। ও তো বলে যে আমার তো মনে হচ্ছে তোমার কোনো একটা সমস্যা হয়েছে, কিন্তু ও তো না করে দেয়, বলে কিছুই হয়নি, আর তুমি কেন এসেছো। তখন জেরিম তো বলতে থাকে যে আমাকে ডুহং একটা অফার দিয়েছে আর সে আমাকে সাথে করে নিয়ে যেতে চায়। তুমি কি বলো। ও তো বলে এটা তোমার জন্য খুব ভালো একটা অফার, তুমি অনায়াসে চলে যেতে পারো। তখন ও তো শুনে বলে তুমি এমনটা কেন বলছো, তুমি কি আমাকে আটকাবে না নাকি। তখন ও তো বলে তোমাকে আমি কেন আটকাবো, তুমি তো এখানে এসেছোই এজন্য, তুমি তো এখানে সিন্ড্রেলা হওয়ার জন্যই এসেছো, আর তোমার স্বপ্ন তো পূরণ হতে যাচ্ছে, তাহলে আমি কেন তোমায় আটকাতে যাব। তুমি এখান থেকেই চলে যেতে পারো আর তোমার স্বপ্ন পূরণ করতে পারো, আমার কোনো সমস্যা নেই, আর আমি তোমায় বাধাও দিব না। এটা শুনে জেরিমের অনেক খারাপ লাগে। আর এরপর জেরিম তো ওর কাছে জিজ্ঞেস করে যে তুমি কেন আমার সাথে এরকম আচরণ করছো, আমি তো সবসময় তোমার সাথে ভালো ব্যবহার করেছি, আর তুমি সবসময় আমার সাথে এরকম রুড আচরণ করো, তুমি কখনো আমার সাথে ভালো ব্যবহার করো, আবার কখনো আমার উপর অনেক রাগারাগি করো আর আমাকে কষ্ট দাও। এরপর জেরিম তো বলতে থাকে এর মানে আমার থাকা না থাকার তোমার কোনো সমস্যা নেই। তখন ও তো বলে আমার কোনো সমস্যা নেই, তুমি চলে যেতে পারো। জেরিমের তো অনেক খারাপ লাগে আর এরপর ওকে অনেক কথা শুনিয়ে দেয়, বলে যে তুমি সবসময় আমাকে ইউজ করেছো, যখন তোমার খারাপ লাগে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো, আর যখন ভালো লাগে তুমি আমার সাথে ভালো ব্যবহার করো, আমি তোমার কেনা কোনো গোলাম নই, আর তুমি আমাকে আর ইউজ করতে পারবে না। এরপর আমরা দেখি ওর তো অনেক রাগ হয়ে যায়। এরপর জেরিম তো বলে আমি এখান থেকে চলে যাচ্ছি, আর তুমি কখনোই আমাকে দেখতে পাবে না, আমি আর কখনোই তোমার সামনে আসবো না, আমি ডুহংয়ের সাথে বাইরে চলে যাব, আর এতে করে তুমি আমাকে আর ইউজও করতে পারবে না। এরপর আমরা দেখি জেরিম এটা বলে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন জামিন তো ওকে থামিয়ে দেয় আর বলে একটু দাঁড়াও, আমি তোমাকে ইউজ করিনি, ইউজ করার অর্থটা তুমি হয়তো জানো না, ইউজ করা এটা বলে ও তো জেরিমকে কিস করতে থাকে। জেরিম একেবারে অবাক হয়ে যায় আর ওর তো মনে অনেক কষ্ট লাগে যে জামিন সত্যি হয়তো ওকে ইউজ করেছে। আর এরপর ও তো জামিনকে একটা চড় মেরে দেয় আর বলে তুমি আমার সাথে এরকমটা কখনোই করতে পারো না, আমি কখনোই তোমার সাথে খারাপ কোনো ব্যবহার করিনি, আর সবসময় আমি তোমার সাথে ভালো ব্যবহারই করেছি। ও তো অনেক কষ্ট পেয়ে ওখান থেকে বের হয়ে যায়। এরপর আমরা দেখি জেরিম বাইরে এসে কান্না করতে থাকে, ওর অনেক কষ্ট হচ্ছিল, ও যাকে এতটা ভালোবাসে সে তাকে এতটা কষ্ট দিয়েছে। ও এগুলো মনে করে কাঁদতে থাকে আর বাচ্চাদের মতো ও বসে কাঁদতে থাকে। এরপর আমরা চামিনকে দেখতে পাই, চামিনও এদিকে কান্না করতে থাকে, ওরও তো অনেক কষ্ট হচ্ছিল, ও কোনো একটা কারণেই জেরিমের সাথে এমনটা করেছে। এরপর আমরা পাস্টের ঘটনা দেখতে পাই, ও তো রাতে হ্যাভেনেই ছিল আর সেখানে ড্রিঙ্কস করছিল, ওর অনেক মন খারাপ ছিল, ওর হাতে একটা রিং ছিল, ও হয়তো এটা জেরিমের জন্যই কিনেছিল, ও এটা দেখছিল। আর তখনই সেখানে কতগুলো গুন্ডা চলে আসে আর তারা এসে সব কিছু ভাঙচুর করতে থাকে। আর সে তো ডানার বাবা থাকে, ডানার বাবা এসে ওকে তো মারতে থাকে আর বলে তোমার এত সাহস কে দিয়েছে, তুমি আমার মেয়ের সাথে এরকমটা করেছো, তুমি আমার মেয়েকে কাঁদিয়েছো, তোমাকে এত সাহস কে দিয়েছে।
এটা বলে ওকে তো মারতে থাকে আর এই জন্যই ওর ওখানে ক্ষত হয়ে যায়। ডানার বাবা যখন ওকে মারতে থাকে তখন ওর হাত থেকে ওই রিংটা তো ছুটকে পড়ে যায়। আর এরপর ও তো দেখতে পায় যে সেটা কোথায় পড়েছে। এরপর আমরা দেখি ও তো চুপচাপ মাটিতে শুয়ে থাকে। ও একেবারে নিরুপায় হয়ে যায়। আর ওই লোকগুলো সবকিছু ভাঙচুর করে ওখান থেকে তো চলে যায়। আর তখন ওইখানে ওর বাবা আসে, এসে বলে আমি তোমায় বলেছিলাম কাউকে ভালো না বাসতে। তুমি যদি কাউকে ভালো না বাসতে তাহলে আজকে তোমার এই পরিস্থিতি হতো না। আর তোমার কথাতে আর দেখেই বোঝা যাচ্ছে তুমি তোমার মায়ের সঙ্গে মিট করেছো। তখন ও তো বলে আমার মায়ের তো কোনো দোষ ছিল না, তোমরাও তো ভালোবেসে দুজনকে বিয়ে করেছিলে। আর আমার মা তো কোনো দোষ করেনি, তার দারিদ্রতার জন্যই তাকে এগুলো সাফার করতে হয়েছে। তখন ওর বাবা তো বলে টাকা না থাকলে ভালোবাসাও থাকে না। আমি এই জিনিসগুলো আজ তোমার থেকে নিয়ে নিলাম, তুমি এখন ওই মেয়েটার কাছে যেও, দেখো সে তোমাকে আবার অ্যাকসেপ্ট করে কিনা। আমি তোমায় বলেছিলাম মেয়েদেরকে পাথর ভাবতে, তুমি যেটা করনি। আর এই জন্য আজ তোমার এই পরিস্থিতি হয়েছে। মেয়েরা কখনোই কাউকে ভালোবাসতে পারে না, তারা শুধুমাত্র অর্থের জন্যই ভালোবাসে। আর সে কোনো এক সময় অবশ্যই তোমাকে ঠকাবে। এটা বলে ওর বাবা তো ওখান থেকে চলে যায় আর ও চুপচাপ ওখানেই বসে থাকে। এরপর ঘটনা আবার প্রেজেন্টে চলে আসে। ও তো দেখতে পায় যে জেরিম ওখানে ওর স্কার্ফ খুলে চলে গিয়েছে। তখন ও তো ওইটা নিয়ে নেয় আর এরপর ওটাকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। আসলে ও তো জেরিমকে অনেক ভালোবাসে, কিন্তু এটা তো ও বলতে পারে না। আর এর জন্য ওর অনেক বেশি কষ্ট হয়, ওর দমটা যেন বন্ধ হয়ে আসে। আর ও কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। স্কার্ফটা ধরে ও তো কাঁদতে থাকে। আর এদিকে ওর স্বপ্নের হ্যাভেন তো পুরা লন্ডভন্ড হয়ে থাকে, ওগুলো কেউ ঠিকই করেনি। এরপর পরদিন সকালে আমরা দেখতে পাই জেরিম তো ঘুমিয়ে থাকে, ওর মন অনেক খারাপ ছিল। এরপর আমরা দেখি ও তো আসলে সারা রাত ঘুমিয়ে পারেনি। ও তো তখনও শুয়ে শুয়ে কান্না করছিল। ওর তো অনেক খারাপ লাগছিল যে ভালোবাসার কথাটা ও শোনার জন্য অপেক্ষা করছিল সেটা তো হয়নি। ও যাকে নিয়ে স্বপ্ন দেখছিল সেটা তো কমপ্লিট হলো না। আর ভালোই হয়েছে, বিয়ে করলে ও আরো বেশি কষ্ট পেত। আর এজন্য ও ডিসিশন নিয়েছে ডুহংয়ের সাথে ও হয়তো চলেই যাবে। ও এইসব ভাবতে থাকে আর জোরে জোরে কান্না করতে থাকে। ওর খুবই কষ্ট হচ্ছিল। আর তখনই কেউ একজন ওকে ডাকতে থাকে। ও বাইরে গিয়ে দেখতে পায় ওইখানে একটা পার্সেল এসেছে। আর এরপর ও পার্সেলটা নিয়ে ঘরের মধ্যে যায়। ও পার্সেলটা খুলতে থাকে আর যেখানে ওর নাম লেখা ছিল আর অ্যাড্রেসও লেখা ছিল। ও বুঝতে পারে না এটা ওকে কে পাঠিয়েছে। ও যখন পার্সেলটা খুলে ও তো অবাক হয়ে যায়। সেখানে ওর ছোটবেলার আঁকা একটা ছবি দেখতে পায় ও। আর এরপর আমরা পাস্টের ঘটনা দেখি। ওরা যখন ওদের বাড়িতে গিয়েছিল ওখানে চামিন ওর এই ডায়েরিটা দেখতে পেয়েছিল, যেখানে ও এই ছবিটা এঁকেছিল, যে ছবিতে একটা সিন্ড্রেলা একটা ঘোড়ায় চড়ে যাচ্ছে। চামিন তো ওইটা নিয়ে নেয় আর এরপর ও তো একটা ল্যাবে নিয়ে যায়। আর ল্যাবে গিয়ে বলে এটাকে আবার নতুন করে ক্লিন করে দিতে। আর এরপর ওরা সব এই ময়লাগুলো ক্লিন করে দেয় আর এটাকে একেবারে নতুনের মতো করে দেয়। এরপর আমরা দেখি ও তো ওটা দেখতে থাকে। আর সেখানে চামিন কিছু একটা লিখিয়েও দিয়েছিল, যেটা পড়ে ও তো কান্না করতে থাকে। এখানেই লেখা ছিল, জেরিম তুমি তো সত্যিই সিন্ড্রেলার মতো নয়, আমি ঠিকই বলেছি। তুমি অনেক স্ট্রং আর তোমার মধ্যে অনেক কনফিডেন্স আছে, তাই কারোর উপর নির্ভর করার তোমার কোনো দরকার নেই। আর তাই তোমার সিন্ড্রেলা হওয়ারও দরকার নেই। ও এটা যখন পড়ে ও তো কান্নায় আরও ভেঙে পড়ে। ওর তো অনেক কষ্ট হচ্ছিল। ও এটা বারবার দেখতে থাকে আর কান্না করতে থাকে। ও তো বুঝতে পারে যে ওর চামিন কোনো একটা কারণে ওর থেকে দূরে সরে যাচ্ছে। ওদের ভালোবাসাটা অনেক সুন্দরভাবেই আগাচ্ছিল আর এটা পরিণত হওয়ার আগেই ভেঙে গেল। এগুলো ভেবে ও অনেক কান্না করতে থাকে। আর এই মোমেন্টে এসেই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।